দেখো এবার আমি তোমাকে যেটা বলছি সেটা ভালো করে একটু শুনে নাও। সেটাকে আমি বলতে চাইছি আরেকটা এভিডেন্সের কথা। এই এভিডেন্সটা তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন অবাক হয় বলো তো? একটা মজার ঘটনা শোনো। এটা হচ্ছে বায়োকেমিক্যাল এভিডেন্স। তোমার বাড়িতে যে টিকটিকি থাকে বা মনে করো তোমার বাড়ির পাশে যে গরুরা থাকে, তাদের সঙ্গে তোমার যদি কেমিক্যালি অ্যানালাইসিস করি সেলকে, তাহলে দেখবো সেটা 100% মিলে যাচ্ছে। কারণ তোমার পাশে যে তোমার মনে করো কাউটা থাকে বা ক্যাট থাকে, বেড়াল থাকে, বা তোমার বাড়িতে যে টিকটিকি থাকে, লিজার্ড থাকে, তাদের সেলের মধ্যে যে প্রোটিন আছে, বায়োমলিকুলস আছে, সেগুলো কিন্তু তোমার সেলের সঙ্গেও পুরোপুরি সেম। ওখানেও সেই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। স্যার কেন? স্যার কেন স্যার? হ্যাঁ স্যার কেন বলো। স্যার? কারণ কি স্যার? কারণ কারণ কি? কারণ মানে কেন? কেন, কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা অ্যানিমালস এর অ্যানসেস্টররা কমন ছিল। আমরা তাদের থেকেই এসেছি। শুধুমাত্র ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টে থাকবার জন্য তা আমাদের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, সেটাকেই আমরা ইভলিউশন বলছি। তার জন্যই আমরা বলছি প্রত্যেকটা সেলের মধ্যে তুমি বায়োকেমিক্যালি সেম জিনিসটা দেখতে পাবে। ক্লিয়ার? তাহলে কেন অ্যানসারটা হচ্ছে, কারণ আমরা সবাই কমন অ্যানসেস্টর বা কমন পিতামাতা থেকেই এসেছি। মানে আমরা এখন যারা আলটিমেটলি ক্লাস করছি, আমাদের মধ্যে তাহলে কিন্তু একটা খুব ক্লোজ সম্পর্ক আছে। হয়তো স্টুডেন্ট টিচারের সম্পর্ক সেটা বলছি না, আমাদের মধ্যে কেমিক্যালি তুমি যদি ভাবো, আমাদের সবার মধ্যে সেম জিনিসটা দিয়েই আমাদের আমাদের সেল তৈরি। ক্লিয়ার? এবার দেখো, আমি তোমাকে আর একটা মজার জিনিস বলবো, সেটা কিন্তু খুব ভালো করে এখানটা মাথায় রাখো। এনইটির জন্য এখানটা একটা খুব ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট। কি সেটা? সেটা হচ্ছে বায়োজিওগ্রাফিক্যাল এভিডেন্স। মানে আমি একটা পার্টিকুলার এবার লোকালিটির কথা বলবো, এলাকার কথা বলবো। এর উপর বেস করে একটা আমি জিনিসের কথা বলি, চলো। সেটা হচ্ছে অ্যাডপটিভ রেডিয়েশন। রেডিয়েশন কেমন হয়? একটা জায়গা থেকে শুরু হয়, একটা পয়েন্ট থেকে, তারপর তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেটাই তো রেডিয়েশন। আর এখানে আমি কি বলছি? অ্যাডপটিভ রেডিয়েশন, মানে ডিউ টু অ্যাডাপ্টেশন এই রেডিয়েশনটা হয়। তাহলে অ্যাডপটিভ রেডিয়েশনের এই কথাটা তোমার মাথায় ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে ইভলিউশন বাই অ্যাডাপ্টেশন। এখানে আমরা যদি দেখি, আমরা ডারউইনের ফিঞ্চেসের কথা তোমাকে বলি, শোনো। প্রথম ডারউইন ফিঞ্চেস, সেটা গ্যালাপাগোস আইল্যান্ডে দেখা যায়, এখনো দেখা যায়। তুমি যদি কখনো গ্যালাপাগোস আইল্যান্ডে ঘুরতে যাও, দেখবে ওই আইল্যান্ডে ডিফারেন্ট ডিফারেন্ট লোকালিটিতে ডিফারেন্ট টাইপের ফিঞ্চেস পাখি আছে। ফিঞ্চেস মানে ছোট পাখি। ওই মুখের এই বিক্সটা না, এই যে মুখের যেটা তোমার চঞ্চু বলে বাংলায় বিক্স, সেটা টোটালি তোমার ডিফারেন্ট। কেন জানো তো ডিফারেন্ট? কোশ্চেন হচ্ছে কেন ডিফারেন্ট। তার কারণ ওরা, ওদের পিতামাতা বা ওদের অ্যানসেস্টার একই রকমের ছিল, একই রকমের ছিল, কিন্তু তারা ডিফারেন্ট ডিফারেন্ট লোকালিটিতে চলে গেছিল। সেখানে ফুড গুলো ছিল ডিফারেন্ট ডিফারেন্ট। কেউ কেউ হয়তো ইনসেক্ট ইটার, কেউ কেউ হয়তো কিছু ক্রপ খায়, কেউ কেউ হয়তো মনে করো তোমার কিছু কিছু ফ্রুট খায়। সেই জন্য তাদের বিক্সের স্ট্রাকচারটা পুরো ডিফারেন্ট। অর্থাৎ তাদের অরিজিনটা একই জায়গা থেকে, কিন্তু তারা ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেছে। এটাকেই বলছি অ্যাডপটিভ রেডিয়েশন, যেটা আমরা ডারউইন ফিঞ্চেস একটা এক্সাম্পল তোমাকে দিলাম। এটা ছাড়াও দেখো আর একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি তোমাকে। সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালস। অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালস এর মধ্যে তুমি কোন ধরনের রেডিয়েশন দেখতে পাও? অ্যাডপটিভ রেডিয়েশনের একটা স্পেশাল টাইপ এটা, সেটাকে আমরা বলছি মার্সুপিয়াল রেডিয়েশন। কি বলছি আমরা? মার্সুপিয়াল রেডিয়েশন। ক্লিয়ার হলো ব্যাপারটা তো? মার্সুপিয়াল রেডিয়েশন। আর একটা জিনিস দেখো, সেটাকে আমি বলছি প্ল্যাসেন্টিয়াল ম্যামেলস ইন অস্ট্রেলিয়া। সেখানেও আমরা দেখতে পাই এই অ্যাডপটিভ রেডিয়েশনের মতোই ঘটনা। অর্থাৎ একই অ্যানসেস্টর থেকে শুরু হয়ে তারা ডিফারেন্ট ডিফারেন্ট, তাদের স্ট্রাকচারাল মরফোলজিক্যাল চেঞ্জ হয়েছে।
ডিউ টু ডিফারেন্ট বায়োজিওগ্রাফিক্যাল এরিয়া থাকবার জন্য। তুমি একটা জিনিস আমাদের নিজেদের মধ্যে ভাবো তো, কেউ কেউ আমার মেদিনীপুরের স্টুডেন্ট আছো, কেউ কেউ বাঁকুড়ার আছো, কেউ কেউ নদিয়ার আছো, কেউ কেউ হাওড়ার আছো, সবার মধ্যে দেখবে তোমার বিহেভিয়ার, কথা বলার ধরন একটু হলেও আলাদা, তাই না? তার কারণ আমরা সবাই ডিফারেন্ট বায়োজিওগ্রাফিক্যাল এরিয়ায় আছি। তুমি এবার আমাদের ইন্ডিয়ার মানুষদের এক ধরনের কথাবার্তা বলার ধরন, তুমি আমেরিকার মানুষদের ভাবো, যখন জিওগ্রাফিক্যাল এরিয়াটা পুরো ডিফারেন্ট হয়ে যায় তখন পুরো কালচারটাই কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। সেই ধরনের ফুড হ্যাবিটসও কিন্তু আমরা ডিফারেন্ট দেখতে পাই। ক্লিয়ার? এবার তোমাকে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। When more than one adaptive radiation is appear in an isolated geographical area and convergent evolution, এইখানটা কোশ্চেন আসার জায়গা আসছে। More than one adaptive radiation, more than one adaptive radiation যদি আমরা পার্টিকুলার কোনো জায়গায় দেখি, পার্টিকুলার কোনো আইসোলেটেড জিওগ্রাফিক্যাল এরিয়ায় দেখি, তখন কি হবে? কনভার্জেন্ট ইভলিউশন হবে। আইসোলেটেড জিওগ্রাফিক্যাল এরিয়া বলতে আইসোলেটেড বলতে কি বোঝাচ্ছে এখানে? মানে কোনো নির্দিষ্ট এলাকা। আমি তুমি কে বলছো বলো? পরিতোষ। তুমি কোথায় থাকো বলো? বর্ধমান। হ্যাঁ, তুমি বর্ধমানের কোথায় থাকো? আর একদম পার্টিকুলার জায়গা বললে? কালনা। হ্যাঁ, এবার আমরা যদি বর্ধমানের কালনার কথা বলি, ওই এলাকায় মনে করো যে অ্যানিমালস গুলো থাকে, ওই কালনা যে বর্ধমানের যে কালনা এলাকা, এইটা হচ্ছে আইসোলেটেড একটা জিওগ্রাফিক্যাল এরিয়া। বুঝতে পারছো? নির্দিষ্ট। ক্লিয়ার? এবার দেখো, আমি তোমাকে কিছু অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল এন্ড প্লাসেন্টাল ম্যামেলিয়ার এক্সাম্পল দেবো তোমাকে। এই এক্সাম্পল গুলো কিন্তু এনসিইআরটি বইতে ছবি দেওয়া আছে। তুমি ঠিক আমার মতো এইভাবে না চার্ট করে নেবে তোমার নোটের খাতা, তাহলে তোমার কিন্তু বুঝতে অনেকটা সুবিধে হবে। যেমন কোনগুলো কি, তোমাকে এটাই আমি কোশ্চেন দিতে পারি। প্লাসেন্টিয়াল ম্যামেলস বললে মৌল আসবে, অ্যান্টিটার আসবে, মাউস আসবে, লিমার আসবে, ফ্লাইং স্কুইরাল, বব ক্যাট এন্ড উলফ আসবে। তুমি এখন নামগুলো দেখে হয়তো ইজি মনে রাখতে পারছো, কিন্তু পরীক্ষার হলে তোমাকে কি নাম দেবো বলতো? যে ফ্লাইং ফ্যালেঞ্জিয়াল, এটা কার মধ্যে পড়ছে? অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল না প্লাসেন্টাল ম্যামেলস এর মধ্যে? মানে তার জন্য তোমায় কি করতে হচ্ছে, এই অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল কোনগুলো, যেখানে মার্সুপিয়াল মোল, যে ন্যামব্যাট, মার্সুপিয়াল মাউস, স্পটেড কাসকাস, ফ্লাইং ফ্যালেঞ্জিয়ার, টাসমেনিয়ান টাইগার ক্যাট এন্ড টাসমেনিয়ান উলফ, এটা যে অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালস এর মধ্যে আসছে সেটা তোমায় মনে রাখতে হবে। এখানটা একদম ক্লিয়ার মাথায় রাখো। এইটাই দেখো এনসিইআরটির বইয়ের মজা। এইটা এনসিইআরটির বই ছাড়া তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যদি বই পড়ো, এইটা তুমি অ্যান্সার পারবেই না। এই একদম ইজি কোশ্চেন, কিন্তু তুমি পারবে না। এবার আমি একটা মজার জায়গায় আসি, চলো, সেটা হচ্ছে এমব্রায়োলজিক্যাল এভিডেন্স। এমব্রায়ো মানে বাংলা যাকে ভ্রূণ বলে। তুমি এখানে দেখতে পাচ্ছ এই ছবিটার মধ্যে ফিশ, salamander, tortoise, chick and rabbit and man, তুমি সবার এমব্রায়ো গুলোকে দেখো তো, এই যে ছবিগুলো তোমার দেখে কি মনে হচ্ছে? একই রকমের না? সবার মধ্যে তুমি দেখো ব্যাঙাচির মতো, হ্যাঁ তাই না? তুমি এই ছবিটা দেখো, আমাদের ব্যাঙাচির মতো হিউম্যান এমব্রায়োর মধ্যে তুমি টেল দেখতে পাচ্ছ? আমাদের তো ল্যাজ থাকে না। ক্লিয়ার? কিন্তু কিন্তু তুমি কি দেখতে পাচ্ছ? এদের মধ্যে তুমি টেল দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা এটাকে একটা জিনিস কিছু বুঝতে পারছি। কি বুঝতে পারছি বলতো? আমাদের অ্যানসেস্টররা কিন্তু কমন ছিল, সেটা এমব্রায়োনিক স্টেজে প্রুভ হয়ে যাচ্ছে। আমাদের এমব্রায়োনিক স্টেজে আমরা যে ফিশ থেকে ডেভেলপ হয়েছি সেটাও প্রুভ হচ্ছে। দেখো ফিশের মধ্যেও তুমি টেল দেখতে পাচ্ছ, স্যালমেন্ডারের মধ্যেও দেখতে পাচ্ছ। এই যে এমব্রায়োলজিক্যাল এভিডেন্সের কথাটা আমাদের প্রথম জানিয়েছিলেন যে সায়েন্টিস্ট, তার নাম আর্নেস্ট হ্যাকেল। এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। উনি কি বলছেন, ওনার কন্ট্রিবিউশনটা আমি বলছি, তুমি আর্নেস্ট হ্যাকেল কিন্তু মনে রাখতেই হবে তোমাকে।
ভার্টিব্রেটা এমব্রায়ো হ্যাভ সেম কমন ফিচার্স, মানে যত ভার্টিব্রেটা তুমি দেখছো, ভার্টিব্রেটা মানে কি, যাদের ভার্টিব্রাল কলম আছে তাদের সাম কমন ফিচার্স, সেটা তুমি কোন সময় দেখতে পাবে? এমব্রায়ো স্টেজে, মানে ভ্রূণ অবস্থায়, সেটা কিন্তু অ্যাডাল্ট স্টেজে তুমি দেখতে পাবে না। এই ঘটনাটাই বললো আর্নস্ট হ্যাকেল। যেমন all vertebrate embryo including the human develop the vestigial gill slits present থাকে just behind the head, কিন্তু এই গিল স্লিট এটা ফিস্টের ক্ষেত্রে ফাংশনাল, কার্যকরী, কিন্তু আদার ভার্টিব্রেটস এর ক্ষেত্রে আমরা গিল স্লিট দেখতে পাই না, কিন্তু সেটা এমব্রায়োনিক স্টেজে প্রেজেন্ট থাকে। অর্থাৎ এমব্রায়োনিক স্টেজে আমরা আমাদের পুরনো অ্যানসেস্টরদের যে ক্যারেক্টার ছিল সেটাকে আমরা মানতে বাধ্য হই। তুমি অহংকার করবে, গর্ব করবে যে আমি আজকে অনেক ডেভেলপ হিউম্যান বিংস, সেটা তুমি অ্যাডাল্ট সময় করো, কিন্তু এমব্রায়োনিক স্টেজে তোমাকে সবাইকে সেম থাকতে হচ্ছে, এবং তোমার যে অ্যানসেস্টরদের যে ক্যারেক্টার ছিল সেটা তোমাকে প্রেজেন্টও রাখতে হচ্ছে স্ট্রাকচারের মধ্যে। এটা কি আমরা বলছি? এমব্রায়োলজিক্যাল এভিডেন্স। এবার দেখো, কিন্তু একজন সায়েন্টিস্টের নাম শোনো, ওনার নাম হচ্ছে কার্ল আর্নেস্ট ভন বিয়ার। উনি আবার এই এমব্রায়োলজিক্যাল যে এভিডেন্স যেটা আর্নস্ট হ্যাকেল দিল সেটাকে উনি রিজেক্ট করে দিল, বলে না এটা ঠিক নয়, কিছুটা ভুল। কি ভুল? কি ভুল? এটা হচ্ছে কি, দেখো, he noted that embryo never pass through the adult stage of the other animals। ভালো করে ব্যাপারটা বুঝি, embryo never pass through the adult stage other animals। এই যে আমরা এমব্রায়ো থেকে অ্যাডাল্ট হই, সবাই কিন্তু সেম ভাবে বা সেম সিকোয়েন্সিয়াল ম্যানারে কিন্তু অ্যাডাল্ট হই না, সবার ক্ষেত্রে অ্যাডাল্ট হওয়ার ডিফারেন্ট ফিচার্স আছে, এটা ওনার কনসেপ্ট। তাহলে এই কার্ল আর্নেস্ট ভন বিয়ারের কথা একটু আমাদের মনে রাখতে হবে। এবার আমি তোমাকে যেটা পড়াতে চলেছি, এভিডেন্স ফর দ্য ইভলিউশন বাই দ্য ন্যাচারাল সিলেকশন। আমি তোমাদেরকে একটা কথা হয়তো পড়াবার আগে প্রথমের সময়ও বলেছিলাম, সেটা কি, দাঁড়া এক সেকেন্ড, সেটা হচ্ছে কি, তোমরা যারা মেডিকেলের জন্য এখানে পড়ছো এখন, এই মেডিকেলে বা ডক্টর হওয়াটাও না নেচারই সিলেক্ট করবে তোমাদেরকে। আমাদেরকেও কাজ খুব একটা বেশি নয়, তোমারও কাজ খুব একটা বেশি নয়। কথাটা অত শুনতে কেমন লাগছে তোমার, কিন্তু এটাই ঠিক। কারণ ন্যাচারাল সিলেকশন কি বলছে তাহলে আমাদের সেটা আগে বুঝতে হবে, তারপরেই তুমি আমার কথাটাকে বলো আমি কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম। তাহলে ন্যাচারাল সিলেকশন কি, তাহলে সেটা একটু আগে জানি। কেন নেচার তোমাকে ডক্টর হওয়া হবে কিনা নেচার কেন সিলেক্ট করবে, বা করলেই বা কিভাবে সিলেক্ট করবে? ন্যাচারাল সিলেকশন হচ্ছে একটা প্রসেস যেখানে organism that are best suited for their environment survive and reproduce। তাহলে ন্যাচারাল সিলেকশন কি বলছে, যে অর্গানিজম গুলো কোনো একটা পার্টিকুলার এনভায়রনমেন্টে বেস্ট সুটেড হবে সেই শুধুমাত্র সার্ভাইভ করবে, অন্যরা সার্ভাইভই করবে না, রিপ্রোডাকশন তো অনেক দূরের কথা। আর যারা সার্ভাইভ করবে আর তারাই শুধুমাত্র রিপ্রোডাকশন করবে। এবার তোমাকে যে মেডিকেলের কথাটা আমি এক্সাম্পল দিলাম, দেখো এটা তো আলটিমেটলি ফ্যাক্ট। তোমাদের মধ্যে এই মেডিকেলের এনইটি এক্সাম যেটা আজকে এনটিএ কন্ডাক্ট করে, তোমাদের মধ্যে যারা সবথেকে নিজেদেরকে কি করতে পারবে, সুটেড করতে পারবে, ফিট করতে পারবে, তারাই মেডিকেলে চান্স পাবে। তোমাদেরকে তার জন্য বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটে জায়গাতেই কি হতে হবে, বেস্ট হতে হবে, তবেই নেচার তোমাকে অটোমেটিক সিলেক্ট করে নেবে, চলো তুমি মেডিকেলের জন্য ফিট, তুমি মেডিকেল এন্ট্রান্সে চান্স পাবে। কিন্তু এটা তো আমাদের রিয়েল লাইফের এক্সাম্পল। আমি তোমাকে আরো দুটো রিয়েল লাইফের এক্সাম্পল শোনাই, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স ভ্যারাইটি ইন অর্গানিজম এগেইনস্ট দ্য হার্বিসাইড এন্ড পেস্টিসাইড
or antibiotics or drugs. তোমরা যখন ডাক্তার হবে তোমরা একটা জিনিস জীবনে সবথেকে তোমাদের বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, কি বলতো? তোমার যে তুমি পেশেন্টদের দেখবে সেই পেশেন্টরা জানো তো কি করে, একটু জ্বর হলেই দোকান থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে নেয়। কিন্তু অ্যান্টিবায়োটিকের তো একটা কোর্স আছে, 5 দিনের হোক 3 দিনের হোক। তারা কি করে, একদিন খায় 2 দিন খায় তারপর আর খায় না। এতে কি হয়, ওই ব্যাকটেরিয়া গুলো একটা রেজিস্টেন্স হয়ে যায়। এটা তোমাদের জীবনে একটা বড় চ্যালেঞ্জ ফেস করতে হবে। দেখবে তুমি যে মেডিসিন দেবে, অ্যান্টিবায়োটিক দেবে, দেখবে তোমার পেশেন্টের কাজ হচ্ছে না। পেশেন্ট বলবে এসে, কি ডাক্তারবাবু কি ওষুধ দিচ্ছেন, কাজ হচ্ছে না। কিন্তু এর পেছনে কারণটা কি বলতো, তারাই, পেশেন্টরাই। এটা তো তোমার পরবর্তীকালে, কিন্তু এখনকার একটা এক্সাম্পল জানো, তোমার বাড়িতে আগের দিন আমাদের মনে হয় শ্রাবন্তী জিজ্ঞাসা করছিল যে মসকিউটোর যে অয়েল গুলো, আমি বলেওছিলাম অ্যান্সারটা, শ্রাবন্তী মনে তখন প্রেজেন্ট ছিল না আগের ক্লাসে, আমি এক্সপ্লেন করব। হ্যাঁ স্যার, কিন্তু আমি তখন ইয়ে হয়ে গিয়েছিলাম, রাইট লেফট হয়ে গিয়েছিলাম। রাইট, তাও আজকে একটু সুযোগ আছে বলে আবার একবার বলি। এই দেখো কিভাবে রেজিস্ট্যান্স ভ্যারাইটি গুলো ডেভেলপ করে। শুনো, আমরা যখন কোনো হার্বিসাইড বা পেস্টিসাইড ইউজ করি তখন দুটো ধরনের স্পিসিস থাকে। মনে করো 90% স্পিসিস কি হয়, ওই পেস্টিসাইডে মারা যায়, আর 10% স্পিসিস থাকে এনভায়রনমেন্টে, তারা হয় রেজিস্ট্যান্স ভ্যারাইটিস। তাহলে 90% স্পিসিস তো মরেই গেল, কিন্তু 10% স্পিসিসই অনলি কি করে, সার্ভাইভ করে যায়। কিন্তু তুমি বছরের পর বছর যদি সেম পেস্টিসাইড ইউজ করো, একটা সময় দেখবে কি ওই 10% যে তোমার পার্সেন্টেজের ভ্যারাইটি ছিল, রেজিস্ট্যান্স ভ্যারাইটি ছিল, তারাই রিপ্রোডাকশন করে 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 আজকে 100% হয়ে গেছে। তখন তাহলে আর পেস্টিসাইডটা কাজ করবে না, তাই না? তাহলে এইটাও কিন্তু একটা ন্যাচারাল সিলেকশনেরই এক্সাম্পল, নেচারই সিলেক্ট করে দিচ্ছে। তোমায় কিন্তু বাবা এটা ভালো করে মাথায় রাখতে হবে। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম এন্ড ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স ভ্যারাইটি, এটা কিন্তু ন্যাচারাল সিলেকশনের এক্সাম্পল। These are the example of natural selection by the anthropogenic action. Anthropogenic action মানে এই ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমই হোক আর ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স ভ্যারাইটিসই হোক, এটা এই ইভলিউশনটা হয়েছে কেন জানো? ডিউ টু দ্য হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কার্যের জন্য। মানুষ স্প্রে করেছে পেস্টিসাইড, তাই হয়েছে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমটা কি সেটা তোমাকে একটু বোঝাই চলো। এটা ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলতে গিয়ে বলতে হবে তাহলে আমাকে একটু ইংল্যান্ডের ঘটনা। চলো, ইংল্যান্ডে বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে 1850s এর সময়টা, মানে যখন তোমার ইন্ডাস্ট্রি মানে কল কারখানা এসব হয়নি আর কি, তখন আমরা একটা ঘটনা দেখছি। তখন শিল্প বিপ্লবের সময় মদ ছিল, মোর হোয়াইট উইংস মদ। কেন আমি সেই রিজনটাও বলছি একটু পরে। কিন্তু মোর যে হোয়াইট উইংস মদ বলছি তার সাইন্টিফিক নেমটা কি এটা মাথায় রাখতে হবে, বিস্টন বিটিউলেরিয়া। এই সাইন্টিফিক নেমটা দিয়ে তোমার কোশ্চেন আসবে। কিন্তু যে মদটার নাম্বার কমে গেছিল তার হচ্ছে ডার্ক উইংস। ডার্ক উইংস তার আরেকটা নাম মেলানাইজড মদ। সাইন্টিফিক নেম বিস্টন কার্বোনেরিয়া। বিস্টন কার্বোনেরিয়া, এই নামটা কিন্তু তোমায় মনে রাখতে হবে। তাহলে আর পরীক্ষার হলে কিন্তু ভাববার সুযোগ নেই, তোমাকে এটুকুনি মনে রাখতে হবে বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কোন মদ বেশি ছিল, হোয়াইট উইংস মদ বেশি ছিল, এটা মাথায় ঢুকিয়ে রাখতে হবে। কিন্তু আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা 1920s এর সময়, তখন আমরা আবার উল্টো ঘটনা দেখলাম। কি উল্টো ঘটনা? ডার্ক উইংস মদটা বেশি ছিল আর তোমার লেস দা হোয়াইট উইংস মদ। কেন এরকম চেঞ্জ হলো, রিজনটা তো বলা দরকার। চলো আমার সেই রিজনটা বলি তোমাকে আমি। রিজনটা হচ্ছে বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তুমি এই ছবিটা ভালো করে অবজার্ভ করো তো। বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে যখন কলকারখানা হয়নি, পলিউশন নেই একদম, তখন এই গাছের যে স্টেম তার উপর না লাইকেনস গ্রো করতো।
লাইকেন্স গুলো যখন গ্রো করতো তখন একটা হোয়াইট এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি হতো। এই ব্যাকগ্রাউন্ডে তুমি ভালো করে দেখো তো হোয়াইটস, এই যে তোমার এই যে ব্যাকগ্রাউন্ডটায় হোয়াইট উইংস মথ গুলোকে তুমি দেখতে পাচ্ছ? এখানে হোয়াইট উইংস মথ থেকে তুমি দেখতে পাচ্ছই না। তুমি কোন মথ থেকে দেখতে পাচ্ছ? ব্ল্যাকটাকে। ব্ল্যাকটাকে দেখতে পাচ্ছ। একদম ঠিক, ঠিক, একদম ঠিক। ঠিক বার্ডসরা, পাখিরাও কি করতো বলতো? দূর থেকে ওই ব্ল্যাক কালারের মথটাকেই দেখতে পেত, ওদেরকে খেয়ে নিত। তাতে কি হয়ে যেত? ওদের নাম্বার কমে যেত, আর হোয়াইট উইংস মথ গুলোর নাম্বার কি হতো? বেড়ে যেত। একদম ঠিক। তাহলে বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই কারণের জন্যই আমরা হোয়াইট উইংস মথকে বেশি দেখলাম। এবার ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে। আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি হয়েছে? ট্রি ট্রাঙ্কস বিকাম ডার্ক। এই যে ট্রির যে কাণ্ড, স্টেম গুলো না পুরো ডার্ক হয়ে গেছে। ওই ইন্ডাস্ট্রি থেকে কালো ধোঁয়া বেরোয় না, সেগুলো সব মানে ডিপোজিট হয়ে যায়। আর লাইকেন্সও গ্রো করে না, আবার লাইকেন্স গ্রো করে না, জানো তো? এবার এই কন্ডিশনে কি হয়? SO2 এর জন্য স্যার, বলো 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 কি বলতে গেলে বলো। SO2 এর জন্য স্যার, ওটা হ্যাঁ হ্যাঁ ঠিক। ওই লাইকেন গ্রো করে না এই সালফার ডাই অক্সাইডের জন্য। এবার দেখো যেটা আমি বলছিলাম তোমাকে, সেটা এখানে যেটা ইম্পর্টেন্ট তোমায় মাথায় রাখতে হচ্ছে, এই ছবিটায় তুমি কি দেখতে পাচ্ছ? কোন মতটাকে ইজিলি দেখতে পাচ্ছ? হোয়াইট না ব্ল্যাক? হোয়াইটটাকে। হোয়াইট স্যার। দূর, রাইট, একদম ঠিক। দূর থেকে বার্ডসরা তাহলে এই হোয়াইট মথটাকেই দেখতে পেত আর তাদেরকেই খেয়ে নিত। আর ব্ল্যাক মথের নাম্বার এই জন্য কি হলো, আস্তে আস্তে তখন ইনক্রিজ হতো। ইনক্রিজ হতে থাকলো, রাইট? তাহলে এটাই হচ্ছে রিজন। এটা আমরা ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের এক্সাম্পল দিয়ে বললাম, যেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশনের এক্সাম্পল। এইটা কথাটা ভেরি ইম্পর্টেন্ট। ন্যাচারাল সিলেকশনের এক্সাম্পল, এইটা এমসিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার হলো ব্যাপারটা? স্যার সিলেকশনটা ন্যাচারাল, কিন্তু এর কারণটা তো ন্যাচারাল নয়। না, কারণটা অ্যানথ্রোপোজেনিক অ্যাকশন, মানে ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিজ এর জন্যই ঘটনাটা ঘটেছিল, বুঝলে? একদম। এরপর দেখো তোমাকে আমি আরেকটা পরের পার্ট দেখাবো, সেটা হচ্ছে তোমার, দাঁড়াও এক সেকেন্ড। চলো তোমাকে আমি এবার একটা থিওরিজ এর কথা বলবো। চলো